সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সটাই সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি জানাতে চাই, নারীর প্রতি সহিংসতা থামবে কবে? এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দিব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন, আপনাকে স্বাগত জানাই। এই আয়োজনে আছেন ডক্টর রাশিদা রওনক খান, শিক্ষক, সমাজ বিশ্লেষক ও গবেষক। ম্যাম, স্বাগত জানাই এই আয়োজনে। জনাব নূর খান লিটন, আইন আছে কিন্তু তারপরেও কিন্তু সহিংসতা কমছে না। আমরা প্রতিনিয়তই দেখছি নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নানাভাবে নারীকে ভিকটিম করা, নানাভাবে তাদের টার্গেট করে রাজনীতি করা, নানান প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রের পরিবর্তন কেন হচ্ছে না? এটার পিছনে সবচেয়ে বড় যে কারণ, যে আমাদের সামাজিক যে সংস্কৃতি, সেইখানে নারীকে এমনভাবে উপস্থাপিত করা হয় যার ফলে, যেমন ধরেন বাণিজ্যিক জায়গায় যদি দেখি পণ্যের মতো করে চিহ্নিত করার চেষ্টা হয়। সামাজিক জায়গা, ধর্মীয় জায়গা, এই জায়গাগুলিতেও এমনভাবে নারীকে তুলে আনা হয় যাতে আসলে নারী যেন নারী হয়ে জন্ম নেওয়াটাই যেন এক ধরনের অপরাধ বা কারোর লোভের শিকার হবার জন্যই তাকে জন্ম নিতে হয়েছে, এরকম একটি ব্যাপার। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট, আমি আমার দেশের প্রেক্ষাপট থেকে বলছি। যদি আপনি দেখেন ধর্মীয় অনুষ্ঠানগুলিতে যেভাবে চিত্রায়িত করা হয় নারীকে, যদি এই জিনিসটা খেয়াল করেন, হাজার হাজার মানুষের ভিতরে এমনভাবে নারীকে উপস্থাপন করা হয় যেটি শ্রুতির ক্ষেত্রেও, শোনার ক্ষেত্রেও কিন্তু এক ধরনের লজ্জাস্কর অবস্থায় পড়তে হয়, এবং সেটা আমাদের দেশে বাহাবা পায়, সেটা শোনে মানুষ, সারা রাত জেগে সব বাণী শোনেন, ওয়াজ শোনেন। আমরা সাম্প্রতিককালে, এটা কিন্তু নতুন করে কোনো বিষয় না, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সাম্প্রতিককালে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে, দেখেন নারীর লেবাস নিয়ে, বেশভূষা নিয়ে, তার দৈহিক বর্ণনা নিয়ে, তার চলাফেরা নিয়ে এমন ধরনের মন্তব্য করা হয় যেটি আসলে বলাটা শোভনীয় না। তারপরে আবার যারা এই কাণ্ডটি করেন তারা যখন আইনের হাতে তাদেরকে যখন সোরপোত করা হয়, তারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বেরিয়ে আসতে পারেন, এবং তারপর তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে, একটা সেকশন পিপল বরণ করে। অর্থাৎ এটা যে ভুল ছিল তাদেরকে শাস্তি দেওয়াটা, ব্যাপারটা হচ্ছে এটিকে বাহাবা দেওয়া। আর একটা জিনিস হচ্ছে, ওই সময়কালে আমি খুব খেয়াল করেছি, আমি তখন মোহাম্মদপুর এলাকায় বেশ যাতায়াত ছিল আমার, লালমাটিয়া মোহাম্মদপুরে। আমি দেখেছি সংসেজে, অর্থাৎ একটা মানুষ নিজেকে আড়াল করে সংসেজে মাইকে নারীদেরকে যেভাবে ধমকাধমকি, যেভাবে তাকে এটা কি বলবো, তার কিভাবে চলা উচিত, কিভাবে কথা বলা উচিত, এই সব বিষয়ে যেভাবে বয়ান দিচ্ছিল একেবারে প্রকাশ্য দিবালোকে, এটি কল্পনার বাইরে। এটিও আমরা দেখেছি। এবং এইটার পিছনে মোদ্দা যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, এমন একটা শক্তি সমাজের ভিতরে ভিত গেড়ে বসতে চাচ্ছে, যে শক্তিটি এই নারীদের উপরে, প্রথম হচ্ছে নারী বিদ্বেষী শক্তি, আর দ্বিতীয় হচ্ছে এরা একটা ধর্মীয় ছোট্ট একটা গ্রুপ, যারা কিনা আজকে যদি ধরেন জনসংখ্যার অর্ধেকের বেশি বলতে গেলে প্রায় অর্ধেক যে নারী, তাদেরকে যদি আমরা গৃহে বন্দী করে ফেলি, তাহলে দেখেন সমাজের প্রকৃত চিত্রটা, রাজনৈতিক চিত্র বলেন, সামাজিক চিত্র বলেন, আর অর্থনৈতিক ইয়েটা বলেন, এইটা আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাবো না। আর যেহেতু এখন এমন একটা ক্লান্তিকাল আমরা পার করছি, এমন একটা সময় পার করছি, যে সময়টিতে একটা দীর্ঘ সময়, প্রায় 10 মাস বা তারও অধিক সময়, একটা এটাকে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের সাথে কিন্তু একদম গ্রাসরুটের কোনো সম্পর্ক আসলে ওইভাবে নাই, রাজনৈতিক দলগুলোর যেভাবে সম্পর্ক থাকে প্রতিটি ধাপে ধাপে, সেইটা নেই, এবং সে কিন্তু জনগণ দ্বারাও নির্বাচিত না। একটা বিশেষ পরিস্থিতিতে তারা আজকে দেশটা পরিচালনা করছেন। ফলে এদের ক্ষেত্রে, এবং এমন একটা সময় তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যখন পুলিশ ঘুরে দাঁড়াতে পারছে না, চেষ্টা করছে, পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব একটা ভালো ছিল না, নাজুক একটা পরিস্থিতিতে তারা সরকার গঠন করেছেন। এটা যখন দীর্ঘ সময় নিচ্ছে, তখন সমাজের ভিতর কিন্তু এক ধরনের অস্থিরতা কাজ করছে। একদিকে একটা আলোচনা আছে নির্বাচন
কবে, নির্বাচন আগে না সংস্কার আগে, স্থানীয় সরকার না মানে পার্লামেন্ট, জাতীয় নির্বাচন? অথচ দেখেন 15-16টা বছর বাংলাদেশের মানুষ জাতীয় সংসদের নির্বাচনের নামে প্রহসন দেখেছে এবং সেখানে নির্বাচনে ভোট দেওয়ার একটা অধীর আগ্রহ কিন্তু মানুষের ভিতরে আছে। এটাও সত্য যে মানুষ যে পরিস্থিতিটা দেখে আসছে স্বৈরাচারী ফ্যাসিজমের সময়, সেই অবস্থার মানে পরিবর্তনটা চায়। একটা সুস্থ ধারায় রাজনীতি আসুক, একটা গণতান্ত্রিক পরিবেশ আসুক, যেখানে মানুষ পদ পদবি বা পদকের জন্য দৌড়াবে না, মানুষ যেখানে একটা সুষ্ঠু সমাজ পাবে, যেখানে একটা শান্তিপূর্ণ অবস্থান পাবে, যেখানে ধর্মীয় কোনো সংঘাত থাকবে না, যেখানে অন্যায় হবে না, যেখানে নৈতিক অবস্থান দৃঢ় হবে, রাজনৈতিক অঙ্গন বলেন আর সামাজিক অঙ্গন বলেন আর পারিবারিক অঙ্গন বলেন, যেখানে নৈতিকতার আজকে ভঙ্গুর একটা অবস্থা, সেটা একটা শক্ত অবস্থানে যাবে। এইটাই তো মানুষের কামনা। আমরা অনেক সময় বলি যে মানুষ শুধু মোটা ভাত আর মোটা চাল, আসলে মোটা ভাত আর মোটা চাল না। মানুষকে যখন আপনি গলা চেপে ধরছেন, সে তখন ওইটা ছাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে। এবং দেখেন লুটপাটের বিরুদ্ধে, হ্যাঁ, লুটপাটের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য, ফ্যাসিস্টকে বিতাড়নের জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য কিভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, নেতৃত্ববিহীনভাবে, রাজনৈতিক দলবিহীন একটা গণ অভ্যুত্থান মানুষ সূচনা করে দেখিয়েছে। তো এই সব কিছুর পরেও দুর্ভাগ্যজনক হচ্ছে নারীকে আমরা এমনভাবে চিত্রায়িত করছি যেটি প্রকারান্তরে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর। এখান থেকে একটু ম্যামের কাছ থেকে একটু শুনতে চাইবো, সুবিধা নেওয়ার চেষ্টা হবে। ডক্টর রাশেদা রৌনক খান ম্যাম, একটু জানি যে একেবারে নূর খান লিটন একেবারে বাস্তব চিত্রটি আমাদের চোখের সামনে বলে দিচ্ছিল যে আমাদের বাস্তবতা কি, কিন্তু আমাদের বাস্তবতার আসলে পরিবর্তন কেন হয় না, সেটা আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। পরিবর্তন তো আর এত সহজ বিষয় না, কারণ নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, সেটি খুব এমবেডেড, খুবই একেবারে আঁকড়ে ধরা বা গ্রথিত, বাংলায় যদি বলি যে এতটাই গ্রথিত যে এটার মূল উৎপাদন করা এত সহজ কিছু না। হ্যাঁ, সেটা যে সহজ না সেটা ইদানিং কালের বলে না, সময় মানে একেবারেই যখন থেকে না অসম সমাজ ব্যবস্থা আসলো, আমরা তো একটা সময়ে সমতাভিত্তিক সমাজে মানব, যদি আমরা হিস্টোরিক্যাল জায়গা থেকে দেখি, সমতাভিত্তিক সমাজ ছিল যেখানে ইকুয়ালিটির ব্যাপার ছিল। তারপরে ধীরে ধীরে উৎপাদন ব্যবস্থা আসলো, মালিকানা আসলো, জমির মালিকানা আসলো, সেখান থেকেই শুরু হলো নারীকে অবদমনের প্রক্রিয়া, যেটা মার্কস এঙ্গেলসের থিওরিটিক্যাল জায়গা থেকে আমরা বলতে পারি যে কিভাবে নারীর অবদমন প্রক্রিয়া শুরু হলো। কারণ জমির মালিকানা যখন আসলো তখনই শুরু হলো এই জমির মালিক হবেন কে, এই জমির মালিক হবেন পুরুষ, এবং উৎপাদন কে করবে পুরুষ, এবং উৎপাদনের যে প্রোডাক্টগুলো আসবে সেটা বিক্রি করবে পুরুষ, লেবার মার্কেট হবে পুরুষের, তাহলে নারীর এখানে কিছু নাই। এই বলেই কিন্তু নারী ঘরের ভেতরে ঢুকে গেল, কারণ নারীকে দেওয়া হলো সন্তান লালন পালনের দায়িত্ব। আচ্ছা, হ্যাঁ, তো এই পারিবারিক সম্পত্তির জায়গা থেকে শুরু হলো এই অসমতার জায়গা। সেই অসমতা এখনো এই সময়ে, হ্যাঁ, আমরা ডিজিটাল পৃথিবী বলছি, সাইবার ওয়ার্ল্ড বলছি, এআই এর যুগ বলছি, সেখানে এসেও সেই অসমতার জায়গা তো গেলই না, সরলই না, বরং আরও অনেক জটিলভাবে অসমতা তৈরি হচ্ছে। কারণ আপনি দেখেন এখন এআই এর ফলে যেই সেলিব্রিটি বা সাধারণ মানুষও, যে মেয়েটি হয়তো যে ড্রেসটি পরা না কিংবা নেকেড না, তার মাথা লাগিয়ে নেকেড বানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কোথায় যাচ্ছে সমাজ? পেছাচ্ছে, কিন্তু সমাজ তো আগানোর কথা। সেখানে নারী পুরুষের সমতার কথা, আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা শুনেছি, বা আমরা সারা বিশ্ব জুড়েই বলছি, শুধু বাংলাদেশের বিষয় না, সেখানে নারী কিন্তু পিছাচ্ছে। এখন এই নারী পেছানোর পেছনের কারণগুলো কি? পেছনের কারণগুলো প্রথমতই হচ্ছে ওই যে সমাজের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থা থেকে আমরা বের হতে পারছি না। তারপরে যদি আমাদের দায় দায়িত্বর কথা বলি, আমরা মানুষ হিসেবে আমরা পরিবারে শিখছি নারী হচ্ছে
সেকেন্ড সেক্স, যেটা সিমন দ্য বেভার বলেছেন যে দ্বিতীয় লিঙ্গ, প্রথম লিঙ্গ হচ্ছে পুরুষ, এবং আপনি দেখেন পরিবারে কিভাবে সেটা হচ্ছে জন্মের পর থেকে ছেলে শিশু আলাদা বাড়তি যত্ন পায়। ছেলে শিশুকে বলা হয় তুমি বংশের বাতি, ছেলে শিশু বাইরে যাবে, কিশোর গ্যাং করবে না, বিজ্ঞানের বড় বড় সায়েন্টিস্ট হবে, সেটা ব্যাপার না। নারী শিশুর কি কাজ সেটা কিন্তু ডিফাইন করে দেওয়া হচ্ছে, যে তাকে ভালো রান্না একটু জানতে হবে, তাকে ঘরে থাকতে হবে, তাকে বসার সময় দুই পা খুব সংকুচিত করে বসতে হবে, তাকে খুব নম্র হতে হবে, তার মুখ গলার স্বর নিচু হতে হবে। এই যে সারাক্ষণ সব কিছু হতে হবে, করতে হবে, এবং ঘর বন্দি করার যে রাজনীতি, সেই রাজনীতিতে পড়ে নারী শিশুটি নিজেও জানে যে তার আসলে খুব বেশি করার কিছু নাই এই সমাজে। তখন কি হচ্ছে, সে খুব বেশি কিছু করতে উৎসাহ পাচ্ছে না, আবার তাকে অবদমনও করা হচ্ছে। হ্যাঁ, এখন একটা কাজের জন্য বের হবে, 10টা প্রশ্নের মুখে মুখে পড়ছে। আবার ভাই যেটা বললেন যে বের হলো, মানুষ জাজমেন্টাল, এত বেশি জাজমেন্টাল, বিশেষ করে আমাদের দিককার সমাজগুলোতে, যে আমি একটা মেয়ে কি পরে বের হচ্ছে সেটাও একজন অচেনা লোক বলে ফেলছে, যে এটা কেন পরে বের হলো, ওটা কেন পরে নাই, এভাবে পড়া উচিত, এভাবে চলা উচিত। শুধু পরিবার না, সমাজও নিয়ন্ত্রণ করছে একদম, যে হু অ্যাম আই টু জাজ ইউ, আমি তো জাজ করতে পারি না। এই একটা মেয়েকে তো ছেলেকে গিয়ে বলছে না যে তুমি কেন এটা পরে বের হয়েছো, একদম, বা একটা ছেলেকে একজন ছেলেও বলছে না। হ্যাঁ, যিনি ওই মেয়েটাকে বলছেন তিনি কিন্তু একজন ছেলেকে, সে যদি শর্টস পরে বের হয় তাকে কিছু বলছে না। তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থায় যেটা হচ্ছে, যে আমরা আসলে জানি না, লিমিটটাই জানি না কোথায় একজন মানুষের সাথে কতটুকু কথা বলতে হবে। যেমন আমাদের সমাজে কি হয়, আমাদের দেখা সাক্ষাৎ হওয়ার পরে, ধরেন আজকে আপনার সাথে আমার পরিচয় হলো, আমি নাম জিজ্ঞেস করলাম, আপনি আমার নাম জিজ্ঞেস করলেন, তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি কি, যে বিয়ে হয়েছে কিনা, বাচ্চা আছে কিনা, বাবা মা কি করেন, কোথায় থাকেন। এত পার্সোনাল কোয়েশ্চেন কিন্তু বিদেশে করবেই না, তাদের আলোচনাই হবে কেমন আছেন, নাম কি, তারপরে ওয়েদার নিয়ে, আজকের পোশাক নিয়ে, দ্যাটস ইট। পার্সোনাল জায়গায় যেতে তাদের মিনিমাম আরো 4-5টা মিটিং হলে তারপরে পার্সোনাল জায়গায় কথা বলবে, তাও যদি ইফ ইউ অ্যালাউ মি টু আস্ক দিস কোয়েশ্চেনস। তাহলে দেখেন যে আমরা আসলে এই এডুকেশনগুলোই পাচ্ছি না, হাউ টু কমিউনিকেট উইথ আদার্স। সে ফলে আমরা ধরেই নিচ্ছি রাস্তা দিয়ে যে মেয়েটা যাচ্ছে, এত অবজেক্টিফাই করি যে আমার অ্যাজ এ পুরুষ এই সমাজের, আমি অবশ্যই জেনারেলাইজ করছি না, সকল পুরুষ সেটা করে না, আমি এক ধরনের অধিকার বোধ করছি ওই মেয়ে কিভাবে চলবে সেটা বলে দেওয়ার। আমাকে একদিন করিডোরে হাঁটছি, আমার এক ছাত্রী এসে হাঁপাচ্ছে, ও খুব ভয় পেয়েছে, তো এসে বলছে ম্যাম আমার কেমন জানি লাগছে। আমি বললাম কেন, কি হয়েছে? সে আমার ডিপার্টমেন্টেরও না, অন্য ডিপার্টমেন্টে, কিন্তু বুঝতে পেরেছে আমি ম্যাডাম। তখন বলল যে ম্যাম আমি এইমাত্র আসছিলাম, যখন আমাকে রিক্সাওয়ালা একজন বলতেছে এইভাবে চলেন কেন, এবং রিক্সার যে চাকাটা সেটা তার গায়ে একটু ধাক্কা লাগিয়েছে যেন সে শুনে যে তাকে বলা হচ্ছে। তাহলে আমরা কোন সমাজ ব্যবস্থায় যাচ্ছি? হ্যাঁ, এখানে দেখেন আপনি, সাধারণত আমাদের সমাজ খুব ক্লাস বেসড, খুব ক্লাস কনসাস। একজন রিক্সাওয়ালা আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে আমরা অনেক তফাৎ করি, কিন্তু যখনই জেন্ডারের কোয়েশ্চেন, তখন কিন্তু মেল পুরুষ হয়ে যাচ্ছে অনেক অধিপতি জায়গায়, যে কিনা ডিফাইন করতে পারে, যে কিনা ডিক্টেটরশিপে চলে যেতে পারে, যে ঢাকা ইউনিভার্সিটির একজন মেয়ে শিক্ষার্থী কি পোশাক পরা উচিত আর কি পোশাক পরা উচিত নয়। ঠিক একইভাবে এই পুরো, এটি একটি ঘটনা বললাম, এরকম ঘটনা লাখ বাংলাদেশের কোনো মেয়ে ফেস করেনি, এটা খুব রেয়ার, মানে আমরা যারা চাকরি করি সেখান থেকে শুরু করে নিজের অফিস থেকে শুরু করে সকল জায়গায়, এবং আপনি দেখেন সকল জায়গায়, এবং আপনি দেখেন এটা তো পরিবার গেল, রাস্তায় পাবলিক ডোমেইনের কথা বললাম, প্রাইভেট ডোমেইন আগেই বলেছি। এবার আসেন আপনি আমি যেখানে বসে আছি, গণমাধ্যমের কথা, যেটা ভাইও একটু আলোচনা করেছে। গণমাধ্যমে নারীকে আসলে উপস্থাপন কিভাবে করা হয়? গণমাধ্যম কিন্তু এমন একটি জায়গা যেখান থেকে পরিবার, ইন্ডিভিজুয়াল, ওই রিক্সাওয়ালাই হোক, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই হোক, আর গ্রামের যে কোনো মানুষই হোক, আর গুলশান বনানীর মানুষই হোক, অনেক কিছু শেখার আছে। কিন্তু গণমাধ্যম কি সেই দায়িত্ব পালন করছে? আপনি দেখেন আজকালকার দিনে যে সিনেমাগুলো হচ্ছে, সেই সব সিনেমায় নায়কদের ভূমিকা হচ্ছে তারা খুবই তেজোদীপ্ত, খুবই আর্মস নিয়ে ঘুরবে, হ্যাঁ, খুবই মাদকাসক্ত থাকবে, কয়েক ধরনের মাদক নিতে পারবে, তারা হচ্ছে নারীকে রেপিস থেকে বাঁচিয়ে আনে, তারা এরপরে সেই নারী, হ্যাঁ, রক্ষাকর্তা। আর নারী হচ্ছে অবহেলিত, অবদমিত, আবেগপ্রবণ, তার নির্যাতিত, নিপীড়িত।
এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো নিয়ে আমরা কেউ কথা বলছি না, কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে এগুলো নিয়ে কথা বলবার, এবং যিনি অভিনয় করছেন কিংবা যিনি টাকা লগ্নি করছেন, প্রডিউসার কিংবা যেই প্রোডাকশন হাউস থেকে তৈরি হচ্ছে, বা যে পরিচালক ছবিটি পরিচালনা করছেন, যারা বুক ফুলিয়ে ভাবছেন যে এই নায়ক তৈরি হয়েছে আমাদের সমাজে, তাদের কিন্তু দায়ও আছে যে নায়ক ঠিক আছে, অবশ্যই তিনি একজন বড় নায়ক বা তারা একজন প্রত্যেকে বড় নায়ক, কিন্তু তাদের একটা ফ্যান বেজ আছে, যেই বেজটা কিশোর সমাজ, যে বেজটা জানে না যে আসলে পুরুষত্ব কি, পুরুষত্ব যে নারীকে সম্মান দেওয়ার মধ্য দিয়ে পুরুষত্ব আরো সৌন্দর্য বেরিয়ে ওঠে, এটা কিন্তু গণমাধ্যম প্রকাশ করছে না। গণমাধ্যমের আরো জায়গা আছে, আপনি যদি দেখেন বিজ্ঞাপনগুলোতে কি করা হয় আজকাল, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে পাল্লা দিয়ে গণমাধ্যমও লেখে অমুক নারী উষ্ণতা ছড়াচ্ছেন, একদম অমুক নায়িকা উষ্ণতা ছড়াচ্ছেন, কোনো নায়কের বেলায় তো বলা হচ্ছে না উষ্ণতা ছড়াচ্ছেন, উষ্ণতা কেবল নায়িকাই ছড়ায়। এই যে দৃষ্টিভঙ্গি তৈরি করে দেবার বিষয়, এবং একজন নায়িকার অনেক সুন্দর সুন্দর ছবি থাকার পরেও দেখবেন যেই ছবিটা সি বিচে, সেই ছবিটাই আমাদের মেইন স্ট্রিম গণমাধ্যমও ব্যবহার করতে মানে খুব আগ্রহ নিয়ে করছেন, কারণ তাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, সেটাও একটা বিষয়। এছাড়া আর ছোট ছোট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা যা যা দেখছি, সেগুলো তো আরো ভয়াবহ, সেগুলো সব কিন্তু প্রভাব পড়ছে। তো নারী সহিংসতা আপনি হুট করে সমাজের থেকে, যেটা প্রথম আমাদের আলোচনা হচ্ছিল, এই এত কিছু বের করলে তারপরে তো নারী সহিংসতা। এখনকার যে চিত্রটা বলছেন, এটা তো আসলে সমস্যাগুলো আরো বাড়ছে, দিনকে দিন বাড়ছে, কারণ আমরা এই আলোচনাগুলো কিন্তু বছরের পর বছর চলছে যে নারীদের প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না কেন, বা নারীরা কেন বারবার নির্যাতিত হচ্ছে। তো সেই সমস্যার সমাধান না হতেই আমরা দেখতে পাচ্ছি যে সংকট আরো বাড়ছে, এবং সেখানে আমাদের প্রতিরোধ ব্যবস্থাটাই বা কতটুকু, সেটা নিয়েও নিশ্চয়ই আলোচনা করব। একটু জনাব নূর খান লিটন আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আমাদের দেশে তো নানান আইনও আছে নারীদের জন্য, সেই আইনগুলোর প্রয়োগ কতটুকু হচ্ছে, বাস্তব চিত্রটা আসলে কি? ওই কথা যাবার আগে আমি একটু পিছনে ফিরে দেখতে চাই। এই যে গত 5ই আগস্ট বা তার আগে যে আন্দোলনটি হলো, এই আন্দোলনে যদি আপনি সংখ্যাগত উপস্থিতি খেয়াল করেন, তাহলে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে নারীর অবস্থানকে, তার অংশগ্রহণকে। এবং আমার চোখে একটা জিনিস আমি ভুলতে পারছি না, সেটা হচ্ছে 7 মসজিদ রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, সম্ভবত 28-29 তারিখ বা 2-3 তারিখে হবে আগস্টের। একটা ওয়ালিং, মানে একটা চিকা লেখা হচ্ছে, ওয়ালিংটা করছে দুটো মানুষ, একজন একেবারে হিজাব বোরখা মোজা পরা, আর একজন আধুনিক পোশাক, দুজনই নারী, দুজন মিলে একই স্লোগান, অংশবিশেষ ইনি লিখছেন, অংশবিশেষ উনি লিখছেন, আর্ট করছেন, একজন সিগারেটও টানছেন। আমি কথাটা বলছি এই কারণে যে এই সময় কিন্তু আমরা নারীকে একরকম দেখলাম, সেখানে কিন্তু টিটকারি মারতে দেখিনি, সেখানে এটা নিয়ে প্রশ্ন করতে দেখিনি। তার মানে কি, আমার মানে পুরুষতান্ত্রিক সমাজে রাজনৈতিক মানে বিজয়কে ছিনিয়ে আনার জন্য সে নারীকে ব্যবহার করা, মানে সে এই জায়গাটা অ্যাকসেপ্ট করছে। কিন্তু ঠিক তার পর মুহূর্তে, মাত্র 15-20 দিনের ব্যবধানে আমরা দেখলাম যে নারীকে কিভাবে ঘরে ফেরানো যায় সেই চেষ্টাটি। আপনি যে বলছেন যে সিগারেট খাচ্ছে বা কিছু একটা, সেম ঘটনা নিয়ে আমরা পরবর্তীতে দেখলাম, ওই লালমাটিয়াতেই দেখলাম যে ওইখানে কি ঘটনা ঘটলো। এই যে বিষয় আরো যদি খেয়াল করেন যে গত পরশুদিন বা গতকালকে যে ঘটনাটা মুরাদনগরের ঘটনা, আমি এই ব্যাপারটাতে একটু একেবারে রাজনৈতিককরণের দিকে এখন চলে গেছে। এই ঘটনাটা নিয়ে আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। ওখানে আইন ও সালিশ কেন্দ্রের একটা প্রতিনিধি দল গিয়েছে, তারা আজকেই রাত্রে ফিরলো 8টার দিকে, তাদের সাথে আমার কিছু কথাবার্তা হলো। এই জায়গায় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একটা নারী চরমভাবে নির্যাতনের শিকার, শারীরিক মানসিক নির্যাতনের শিকার, সেক্সুয়াল। এখন আপনি যদি প্রথম দিনে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বয়ানগুলি বা বক্তব্য শোনেন, তাহলে দেখবেন সে খুব স্ট্রংলি এই ব্যাপারগুলিকে তিনি বলেছেন যে তিনি বিচার চান, মানে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, এবং উনি লড়াই করবেন। আজকে যদি খেয়াল করেন তাহলে ওই নারী কিন্তু অনেক পিছনে চলে গেছে। তিনি এখন মামলার ব্যাপারে খুব বেশি আশাবাদী নন, বা তিনি ওই জায়গায় দুর্বলতা দেখাচ্ছেন। আবার যদি এই মাঝখানের সময়টা আপনি খেয়াল করেন, ওই মুরাদনগরে হচ্ছে বিএনপির একটা অবস্থান আছে,
আবার আমাদের নতুন যে পার্টি এনসিপি সেইটার যে সজীব ভুঁইয়া তার বাড়ি ওই এলাকায়, এবং সেইখানে যিনি প্রধানতর মানে আসামি যাকে গ্রেপ্তার, তিনি নিজে আহত অবস্থায় আছেন হাসপাতালে, গ্রেপ্তার ফজর আলী, তিনি একটি রাজনৈতিক পরিচয় বহন করেন বিএনপির। আবার যারা আরও 4জন যে গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু আবার ওই এনসিপি পার্টির সাথে যুক্ত, এরকম কথা শোনা যাচ্ছে যে সমন্বয়ক এরকম কিছু। এটা গেল একটা। আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল করছি যে ওইখানে আসলে থানায় খুব ঊর্ধ্বতন আমলারাও যাচ্ছেন এই সময়টিতে। আমি জানি না এলজিডির সচিবের ওখানে অবস্থান কেন, এটা আমি জানি না। এই কথাগুলি শুনছি, সত্য মিথ্যা আমি বলতে পারবো না। যদি এলজিডি আসলে সজীব ভুঁইয়া কিন্তু ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা, এখন তার অধীনস্থ সচিব কেন ওই থানায় যাবেন? ওই মহিলা যখন থানায় থাকবেন, আর হঠাৎ করে ওই মহিলা কেন 24 ঘন্টার মধ্যে ইউটার্ন নেবেন? হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার হোক, এই ক্ষেত্রেও সম্ভবত আমাদের এই সমাজে, পুরুষতান্ত্রিক সমাজে রাজনৈতিক দলও একটা ভূমিকা রাখে, যাতে এটার সঠিক মানে বিষয়টা ধামাচাপা দেওয়া, এরকম একটি বিষয় মনে হচ্ছে। এটা আরো দিন 2-4টা গেলে, হ্যাঁ এই 2-4টা দিন গেলে, এই 2-4টা দিন গেলে হয়তো আমরা আমাদের কাছে আরো স্পষ্ট হবে যে যারা এখানে সফর করেছেন, থানায় গেছেন, মেয়েটার সাথে কথা বলেছেন, তারা কি প্রভাব বিস্তার করেছেন মেয়েটাকে মামলা থেকে সরে যাওয়ার জন্য, নাকি তারা আসলে সান্ত্বনা দিয়েছেন। এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়ে দেখবার। রাশেদা ম্যাম, আপনার কাছে একটু আসি। কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়ে যখন আমরা কথা বলছি তখন আরও একটি বিষয় সেখানে যুক্ত হয়ে যায়, সেটি হচ্ছে যে সাম্প্রদায়িকতার যে বিষয়টি, সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টি, সেটি আবার বিশেষ জায়গা দখল করে আছে নারী সহিংসতার। সেই দিকটি নিয়ে যদি আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, তা তো বটেই। মানে শুধু সংখ্যালঘু না, অনেকগুলো বিষয় আসলে কুমিল্লার ঘটনাটা আমাদের যদি আমরা চোখ খুলতে চাই তাহলে চোখ খুলতে পারি। যেমন ধরেন ঘটনাটি বলা বিভিন্ন রকমের ন্যারেটিভ তৈরি হচ্ছে, শুধু এই ঘটনাই না, মানে সাম্প্রদায়িককে নিয়ে তো নানা ধরনের ইস্যু এর আগেও দেখেছি, নানান ঘটনা। যেহেতু এই ঘটনাটা একদম সাম্প্রতিক বা এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের আজকের বসা, এর দেখেন কতগুলো দিক আসছে। একটা দিক আসছে যে তার সম্পর্ক ছিল ফজর আলীর সাথে, ওই সম্পর্কটাকে ধরার জন্য এটা করা হয়েছে। অর্থাৎ ওই যে আবার যে তারা একটা কিছু করছে, এটার জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, যেতে পারে, কিন্তু এটা আসল কাহিনী না। আজকের বিভিন্ন নিউজ আমরা দেখতে পেলাম, নিউজ হচ্ছে এটা যে ফজর আলীর ছোট ভাইকে কিছুদিন আগে তিনি মানে বোধহয় শাসন করেছিলেন মানুষের সামনে, এটা তার ভেতর এক ধরনের প্রতিহিংসার জাগ্রত ক্রোধ তৈরি করেছে। সো এখন বড় ভাইকে সে জায়গা মতো এই প্লেসে ধরেছে, এবং এখন যেহেতু এই মুহূর্তটা এইভাবে কাজে লাগানো যায় সেটা একটা কারণ। এখন দেখেন এখানে কিন্তু পারিবারিক একটা ব্যাপার আছে, জেলাসি একটা ব্যাপার আছে, ক্রোধ, দুই ভাইয়ের মধ্যে একটা বিষয় আছে। তাহলে দুই ভাইয়ের এই ঘটনায় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দেখেন নারীকে টার্গেট করা হলো একদম। আচ্ছা, ভাইকে মারতে আসছে, ভাইকে অপমান করতে আসছে, তাহলে ভাইয়ের কোনো ছবি তো বের হলো না, বের হলো কার? নারীটির। যে নারীটি এখানে আসলে শুধুমাত্র এই ভিকটিম, এখানে আর তার কোনো ভূমিকা ছিল না। যদি এরকম হয় ঘটনা, আপনি আরও যদি দেখেন গভীরে, এই নারীকে ফজর আলী আবার কিভাবে এক্সপ্লয়েট করছে দিনের পর দিন, কারণ নারীটির মা ফজর আলীর কাছ থেকে টাকা নিয়েছেন, এবং এখন সারা মানে বাংলাদেশি বিভিন্ন গ্রামাঞ্চলে এটা একটা নিয়মিত দৃশ্য। সেটা হচ্ছে যার কিছু টাকা আছে এবং যার এই ধরনের নারী লিপ্সু একটা ব্যাপার আছে, সে ওইসব পরিবারগুলোতে টাকা দিচ্ছে, এবং এমনভাবে সুদের হারটা ধরে, যেটা শিখিয়ে দেওয়া হয়েছে এই ব্যক্তিগত সুদগুলোতে, মহাজনী ব্যবস্থায়, যে এমনভাবে টাকার হারটা ধরে যে ওই পরিবার দিতে পারবে না, শোধ করতে পারবে না, ফলে ওই পরিবারে যে নারী সদস্য আছে তাদেরকে সে ভোগ করবে। এটা কিন্তু একটা ঘটনা না, এরকম অনেক ঘটনা আছে। তাহলে এখানেও একটা ইকোনমিক, আমি যদি পলিটিক্যাল ইকোনমিক জায়গা থেকে যাই, ইকোনমিক একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে যেহেতু মা টাকাটা দিতে পারছে না,
এই টাকার সূত্রে তার সাথে পরিচয় হয় এবং দিনের পর দিন যেহেতু টাকা দিতে পারছে না, অতএব ফজর আলী বললেই তার সাথে এই সম্পর্কে যেতে হচ্ছে, এরকম একটা জায়গা। পলিটিক্যাল দিক তো আছেই, যেই মাত্র ঘটনাটি ঘটলো এমপ্যাথেটিক হওয়ার জায়গার চেয়ে অনেক বেশি রাজনৈতিক দলগুলো কি শুরু করলো যে কে করেছে, কোন দলের কে করেছে, এবং বিভিন্ন দল কিন্তু এখানে এক জায়গায় হয়ে গেল। দেখেন আমরা যদি আজকের নিউজও দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন ঘরানার ভিন্ন ভিন্ন দলের লোকজন এক জায়গায় এসছে। তাহলে দেখেন রাজনৈতিক এই নির্মাণের জায়গাটাও কত জটিল করে ফেলছে। কিন্তু একজন নারীর যে এত বড় শ্লীলতাহানি হলো, এত বড় সারা জীবনের জন্য তাকে এত ট্রমাটাইজ করে ফেলা হলো, বা সমাজের সামনে যে উদাহরণ তৈরি হলো, সেই নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলগুলো সাধারণত কি হওয়া উচিত, সেই জায়গাগুলো নিয়ে কথা বলা উচিত। কিন্তু তৈরি হলো যে তারা কোন পার্টি করে সেটাকে নিয়ে। তারপরে তো এতক্ষণের আলোচনায় ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এখানে আবার তাদেরকে বাঁচানোরও একটা রাজনীতি শুরু হয়ে গেছে। তাহলে এই বাঁচানোর রাজনীতি যদি শুরু হয়, যেমন ফজর আলীকে এখন দেখানো হচ্ছে হাসপাতালে, আজকেও নিউজে আসছে তিনি হাসপাতালে, কারণ আদালতে উঠানোর মতো তার অবস্থা নাই। তাহলে সেদিন পালাতে পারলো কিভাবে? তাহলে পালাতে যদি পারে, যেই মানুষটি 10-12 জনের হাত থেকে, দুষ্কৃতকারীর হাত থেকে পালিয়ে বাঁচতে পারে, সেই মানুষটি আবার আজকে হাসপাতালেই যাওয়া লাগছে তার। তাহলে এই জায়গাটাতে কোন রাজনীতি আবার কাজ করছে, সেটা একটা বিষয়। ধর্ষণ হবার পরে আমাদের যে ব্রিটিশ সিস্টেমের যে আইনি প্রক্রিয়া, সেখানে নারীকে বারবার প্রমাণ করতে হয় যে তিনি ভিকটিম হয়েছেন। এটা তো আরও এক ধরনের কষ্ট। তারপরে আসেন মামলার ব্যাপারটা। প্রথম দিন মামলা করা হলো, মাঝে কিছু সময় তার বিভিন্নভাবে তাকে অবশ্যই কোনো না কোনোভাবে প্রভাবিত করেছে প্রভাবশালী মহল। তিনি বলেছেন মামলা করবেন না, আজকে আবার একটু সাহস পেয়েছেন, বলছেন যে মামলা তুলবেন না। আছে কিন্তু এই দোলাচলে চলতে থাকবে। আপনি দেখবেন যে সামনে এই অবস্থায় নারীটির পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা কেমন থাকে? মানুষের পাশে তো থাকেই না, বরং এই যে ধরেন এখনকার সোশ্যাল মিডিয়ার কারণে মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা সারাক্ষণ তাকে যে হেনস্থা করছে, তারা হয়তো ভিউ ব্যবসা করছে, কিন্তু এই নারীটির মানসিক অবস্থা কীরকম সেটা কি সাংবাদিকরা বা যারা সংবাদ সংগ্রহ করতে যাচ্ছেন, যারা ভিউ বাড়াচ্ছেন কিংবা মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে খুঁচিয়ে প্রশ্ন করছেন, তারা কি একবার ভাবছেন এই নারীর ভেতরে কি চলছে, কি তোলপাড় চলছে? দুটি সন্তানের কাছে তিনি কিভাবে দেখাবেন? আচ্ছা, আরেকটি অ্যাঙ্গেল আজকে আমি দেখলাম, নারীটি বলছেন তার স্বামী প্রবাসী, যিনি প্রবাসী, তিনি বলছেন যে এটা নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই। সেটাও একটা পুরুষতান্ত্রিক জায়গা। সেই জায়গাটা শুধুমাত্র তার ক্ষেত্রে না, বাংলাদেশে যতগুলো সহিংসতার ঘটনা ঘটে, নারীর পরিবার কিন্তু পিছে সরে যায় বিভিন্ন কারণে। ওই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা যে শ্যারি অটনার বলেছেন না, যে নারী যে জেন্ডারের ধারণা, নারীর ধারণাটা যতটা না জৈবিক বায়োলজিক্যালি, তার চেয়ে অনেক বেশি কালচারাল, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে নির্মাণ করা হয়। ফলে নারী হয়ে যেমন আগে দেখা যেত যে এসিড দগ্ধ নারী আত্মহত্যা করত, কিংবা বিভিন্ন সহিংসতার ঘটনায় নারীরা আত্মহত্যা করে। আপনি দেখেন গত 2018 থেকে 24 সাল পর্যন্ত প্রায় 27,000 নারী বিভিন্নভাবে এই আত্মহত্যা হোক, হত্যা হোক, রেপের ঘটনা ঘটুক, অর্থাৎ নারী সহিংসতার ভিকটিম হয়েছে। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো নিয়ে তো আমরা কোনোভাবে কিছু করা হচ্ছে না। এবং মানে কাজ করার জন্য যে আমরা ভাবছি, আমরা যে আপনি যে প্রশ্নটা করেছেন যে এগুলো থেকে মুক্তির উপায় কি, বা এগুলো কিভাবে কি করা যাবে, সেই ভাবনার জায়গাটা নিয়ে ভাবছি আসলে কয়জন। এরকম টক শোতে কথা বলা, তারপর সাংবাদিকরা গিয়ে ভিকটিমকে প্রশ্ন করা, এই এতটুকুতেই তো শেষ। এই দুটার বাইরে যেটা করা উচিত, এই দুটার বাইরে যে অনেক বড় জায়গা আছে, যে যারা খুবই প্রভাবশালী তাদের মহল থেকে কি করে এই নারীকে বের করে আনা যায়, কিভাবে সে স্বাধীনভাবে চিন্তা করতে পারবে। আসলে আমি রাখতেই চাই, কেননা এই যে পরিস্থিতির মধ্য দিয়ে যখন যাচ্ছে সেটি তো আছেই, সেই সাথে পরবর্তী তার যে নিরাপত্তা ব্যবস্থা, পরবর্তীতে সোসাইটিতে তার অবস্থান, সেটি বা কি দাঁড়ায়, সেটা নিশ্চয়ই আসবে। জনাব নূর খান লিটন, আপনার কাছে আসি। একটা পরিসংখ্যানের কথাই দেখছিলাম, 24-এর যে পরিসংখ্যান, 70% নারী তাদের জীবদ্দশায় জীবন সঙ্গী দ্বারা বা স্বামী কর্তৃক অন্তত একবার হলেও সহিংসতার শিকার হয়েছেন। অনেক পরিসংখ্যান আছে, 70% নারী এই যে শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক সহিংসতার শিকার হচ্ছে। 49% নারীর উপর এ ধরনের সহিংসতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এবং সেই সাথে শুধুমাত্র
একেবারে আইনগত দিকের দিকে গেলে 20 থেকে 25% অভিযোগ দায়ের হচ্ছে মাত্র, সেই সাথে আদালতে যাচ্ছে মাত্র 18% এবং সেই সাথে বিচার হয় মাত্র 10%। তাহলে আমার সাথে যদি এই সহিংসতা হয়, আমি আসলে কোন সাহসে এই বিচারগুলো আসলে চাইতে যেতে পারি? এবং এই 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 সোসাইটির এই পরিবর্তনটা মানে বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে যদি একটু জানতে চাই, পরিবর্তনটা কিভাবে সম্ভব? দেখেন, যে পরিসংখ্যান আপনি উপস্থাপন করলেন আমাদের সামনে, সূত্র হিসাবে দেখালেন, এটা কিন্তু পূর্ণাঙ্গ চিত্র না। পূর্ণাঙ্গ চিত্র না, এইটা হচ্ছে সমাজের সেই অংশের চিত্র যে অংশ পত্রপত্রিকা দেখে, কিছুটা সচেতন করে, এবং যে পর্যন্ত সাংবাদিকরা পৌঁছাতে পারে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা পৌঁছাতে পারে, সেখান থেকে যে তথ্যটা, সেইটার একটা খণ্ডিত অংশ এটা। এই যে সারা দেশে বিস্তৃত যে নারীর অবস্থান, দেখেন, নারী আমাদের কিন্তু অর্থনীতির নিয়ন্ত্রক শক্তি হিসাবে এখন নিজেকে আনতে পারেনি, চেষ্টা করছে। কিন্তু যদি আপনি বিশ্লেষণ করেন যে তার শ্রম, তাহলে দেখবেন যে তার শ্রম কোনো অংশে পুরুষের চেয়ে কম না, বরং বেশি। একদম। ঘরের ভিতরের যে শ্রম, সেটা তো আমরা কখনোই আমরা বিবেচনায় নেইনি, কিন্তু এইটি বা সন্তান লালন পালনের ক্ষেত্রে তার যে ভূমিকা, তার যে শ্রম, সেটাকে কখনোই এই সমাজ প্রকৃত যে মর্যাদাটা আসলে দেওয়া উচিত। তো এরকম একটা সমাজে এবং রাজনীতির অস্থিরতাময় সময় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে পার করছি। এটি নতুন 2, 4, 5, 10, 12 বছরের ব্যাপার না। এটা আপনি যদি বিবেচনায় আনেন, তাহলে প্রায় 60-70 বছরই দেখবেন দেশে একটা রাজনৈতিক অস্থিরতা। দেশে তো আমরা অনেক কিছুর উন্নতি দেখি, কিন্তু এই অবস্থার উন্নতি হচ্ছে কেন দেখি না? নারীদের তো অংশগ্রহণ করানোর চেষ্টা করা হয় সবকিছুতে, রাজনীতি থেকে শুরু করে সবকিছুতে, আর তারপরে হচ্ছে না কেন? নীতি নির্ধারকের ক্ষেত্রে বা নির্ধারণ করেন যারা, সেইখানে যদি আপনি হিসাব করেন, সেখানে নারী হিসাবে কয়জন আসছেন, প্রকৃতপক্ষে নারীর প্রতিনিধিত্ব কয়জন করছেন। তারপর যদি দেখেন যে শিক্ষায়, যদিও শিক্ষায় আগাচ্ছে, বেশ এগিয়ে আসছে, কিন্তু দেখেন তার সেই এগিয়ে আসার সাথে সাথে তার যে জায়গাগুলোতে তাকে পদায়ন করা বা তাকে সুযোগ দেওয়া, সেই জায়গা কতটুকু তিনি পাচ্ছেন, এই বিষয়টাও কিন্তু আমাদের দেখতে হবে। সেই জায়গাটাতে নেই। অর্থনীতি যদি দেখি, যে বাণিজ্যিক অর্থনীতি যেটা, সেটার পুরা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিন্তু প্রায় পুরাটাই হচ্ছে পুরুষের হাতে, এবং সেইখানে নারী নামকো আসতে কোনো কোনো ক্ষেত্রে স্বাক্ষরদাত্রী হন, স্বাক্ষর করার ক্ষমতাটা পান, কিন্তু টাকাটা তার হাতে আর পান না। এরকমই আপনি যদি খেয়াল করেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসবেন কি করে? এটাই হচ্ছে আপনার মূল প্রশ্ন। সমাজের চেষ্টা তো আমরা দেখছি, কিন্তু পরিবর্তন এটা আমাদের সবারই এই জায়গাটার প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষার অবারিত সুযোগ নারীকে দিতে হবে। এক, পরিবারের ভিতর নারীকে যে একটু আলাদাভাবে দেখা হচ্ছে, সেই জায়গা থেকেই পরিবর্তনটা আনতে হবে। তারপরে হচ্ছে নীতি নির্ধারণ, একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তার অবস্থা অনুযায়ী তার অবস্থান তৈরি করে দেওয়া, এই কাজটি কিন্তু সমাজকে এখন করে দিতে হবে। আপনি দেখেন, আমরা 20 বছর আগে চিন্তা করিনি যে সেনাবাহিনীতে নারী সদস্য থাকবেন বা এয়ারফোর্সে নারীরা পাইলট হিসেবে থাকবেন, এটা আমরা ভাবতেই পারিনি। পুলিশে থাকবেন, এটাও আমরা ভাবতে পারিনি, কিন্তু এই জায়গাগুলিতে আসছে এবং তারা কিন্তু অনেক দক্ষতার পরিচয় দিচ্ছেন। এমনকি এই যে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যারা কাজ করছেন, সেখানে দেখছি যে সমস্ত নারী সদস্যরা অফিসার হিসাবে বা সৈনিক হিসাবে কাজ করছেন, সদস্য হিসাবে, তারা পুরুষের পাশাপাশি কোনো অংশেই কম কাজ কিন্তু করেন না। আমরা এটা তো সরাসরি চোখে দেখতে পারি, তারা যথেষ্ট কাজ করছেন। শুধুমাত্র একটা জায়গায় আমরা সবচেয়ে বেশি অ্যাড্রেস করতে দ্বিধান্বিত হব বা চ্যালেঞ্জের সম্মুখীন হব, সেইটা হচ্ছে নারীদের অবস্থানকে যেভাবে ধর্মে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে, সেই জায়গাটায় অ্যাড্রেস করাটাই হচ্ছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ মনে। রাশেদা রওনক ম্যাম, রাষ্ট্রতে, রাজনীতিতে, সমাজে, আমরা সমাজের কথা বলছিলাম, একটু রাজনীতির বিষয়টিতে একটু ফোকাস করতে চাই। যদিও এবার আমরা দেখতে পাচ্ছি যে নতুন বাংলাদেশ যখন আমরা বলছি, তখন নারীদের অধিকার নিয়ে নানান প্রশ্ন উঠছে, বিশেষ করে রাজনীতিতে। 50 আসন 100 আসন হয়ে যাবে,
নারীর কি যে তাদের যে যোগ্যতা দেখানোর জায়গা সেটি বাড়বে কিনা, তার ক্ষমতায়ন বাড়বে কিনা, কি মনে হয়? এটি তো নির্ভর করছে ওই যে সমাজে নারীর দৃষ্টিভঙ্গি যতদিন পরিবর্তন না আসবে তা দিয়ে আসলে আসন সংখ্যা খুব বেশি কিছু হবে না। কারণ আসন সংখ্যা 30 ছিল, তখন বলা হতো, মনে আছে নিশ্চয়ই, যে অলংকারিক সেট, হ্যাঁ, যে 30 সেট গয়না পার্লামেন্টে, সেখান থেকে 50 হওয়ার একটা বিষয় আসলো যখন, তখন ভাবা হলো যে আচ্ছা নারী এমপি যারা হবেন তারা হয়তো অনেক কাজ করতে সুযোগ পাবেন। কিন্তু ফিল্ড লেভেলে গিয়ে দেখা গেল, আমি যতটুকু দেখেছি ফিল্ড লেভেলে কাজ করতে গিয়ে, যে নারী এমপিরা আসলে পুরুষ এমপিদের সাথে, কারণ তারা সংরক্ষিত, তাদেরকে সেভাবে মূল্যায়নই করে না পুরুষ এমপিরা। হ্যাঁ, কারণ পুরুষ এমপিরা ভাবেন যে তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন, অতএব সকল পাওয়ার তাদের, দে আর দ্য পাওয়ার হাউস। আর নারীরা হচ্ছে অলংকারিক, ঠিক আছে, কিছু ওই যে কাবিখা কি যেন কর্মসূচি ছিল, সেই সব কর্মসূচির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদেরকে দেওয়া হতো। সেই নারীটি ধরেন, যে নারীটি খুব অ্যাক্টিভ, পলিটিক্যালি খুব অ্যাক্টিভ এবং চায় না জনগণের সাথে যোগাযোগ করতে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেই নারী এমপিটি খুব জনগণের সাথে যোগাযোগ তৈরি করার চেষ্টা করে, পলিটিক্যালি খুব ইনভলভড হওয়ার চেষ্টা করে, তখন ওই আসনের পুরুষ এমপিটি এক ধরনের ইনসিকিউরিটিতে ভুগেন। আচ্ছা, যে তার পদটা না, তার ওই আসনটা না তার হাত থেকে হাতছাড়া হয়ে যায়। সেজন্য সেই নারীকে বিভিন্ন রকমের, আর নারীকে তো কালিমালেপন খুব সহজ, নারী চরিত্র নিয়ে কথা বললেই শেষ, ফলে এই ধরনের ভালো অস্ত্র আর কি, হ্যাঁ অস্ত্র, ফলে এই ধরনের অস্ত্র আস্তে করে ছেড়ে দেওয়া হতো। এই যে নারীর ক্ষমতায়নের পথের সমস্যাগুলো, এই সমস্যাগুলো তো হুট করে এখন সমাজ থেকে 100 সিট হলেই চলে যাবে না, ঠিক একই রকম ভাবে সেগুলোও থাকবে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই 100 সিটে পুরুষ এমপির পাওয়ার কতটুকু থাকবে, নারীর কতটুকু থাকবে, সমানভাবে, অর্থাৎ নারীকে পুরুষের দৃষ্টিভঙ্গিটা সমান হওয়াটা জরুরি। এখানে অনেকে ধর্মীয় চেতনাকে নিয়ে আসেন, অনেকে বলেন নারীর ঘরে থাকতে হবে, অনেকে এটা বলেন সেটা বলেন। ঘরে থাকলেও তো সেই নারীটাকে সম্মান দেওয়া হচ্ছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। ঘরে থাকা নারীকেও তো আপনি সম্মান না দিতে পারলে সেই নারী অবদমিতই হচ্ছে, অবহেলিতই হচ্ছে। ফলে রাজনৈতিক এবং রাজনীতির ক্ষেত্রে আপনি দেখেন ইদানিংকালের যে রাজনৈতিক দলগুলোর ভেতরেও নারীরা কি ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলছেন, বিভিন্ন ধরনের সহিংসতার কথা বলছেন, সেগুলো কি অ্যাড্রেস করা হচ্ছে কিনা সেভাবে, সেগুলো তো তাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে যদি আপনি ঘরের ভেতরেই আপনি আপনার নারী সদস্যকে যথাযথভাবে আসনটুকু, চেয়ারটুকু বা ক্ষমতাটুকু, বা ভাই যে প্রথমেই বলেছিলেন যে আন্দোলনের আগে নারীকে যেভাবে ব্যবহার করা হয়েছে, আন্দোলনের পরে নারী যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে, এই জায়গাটুকু এনশিওর না করা হয়, তাহলে পার্লামেন্টে 50 সিটের জায়গায় 500 সিট হলেও তো নারীর ক্ষমতায়ন ঘটবে না। আসলে ম্যাম একেবারে শেষ সময়ের দিকে চলে এসেছি। জনাব নূর খান লিটন, আপনার মতামতটা আসলে কি? বেশি বেশি পরিমাণে যদি রাজনীতিতে মেয়েরা সক্রিয় হয় তাতে কি অবস্থার পরিবর্তন হতে পারে কিনা? দেখেন, একটু আগে যে বিষয়টা নিয়ে আপা আলোচনা করলেন, আমি একটু সেখানে একটু কথা যুক্ত করতে চাই। সংরক্ষিত আসনে নারীদেরকে যে নির্বাচিত করা হয়, সেই নারীরা কারা? দেখবেন কোনো নেতার স্ত্রী অথবা বোন অথবা ভাগ্নি, এইভাবেই তাদেরকে উঠিয়ে নেয়। নিয়ন্ত্রণটা তাদের হাতে। তার মানে হচ্ছে রাজনীতিতে স্বাভাবিকভাবে বিকশিত হয়ে একজন নারী নেতৃত্ব বেরিয়ে আসার সুযোগটা কিন্তু মাঝপথেই আটকে দেওয়া হয়। আর যদি কেউ আসে তাকে অবদমনের সকল রকম চেষ্টা করা। এবং দলের ভিতরে এমন কোনো চর্চা নাই যে চর্চার কারণে নারী স্বাভাবিকভাবে নেতৃত্ব বিকশিত করে দলের নেতৃত্ব দিবেন, পার্লামেন্টে যুক্ত হবেন, সেই সুযোগটা কিন্তু পুরুষরাই আগেই কাট করে দেন। শুধু পুরুষরা না, শক্তিধর নারীরাও এটা করেন। একদম একদম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। নারীর প্রতি সহিংসতা থামবে কবে, এই প্রশ্নের উত্তরটা খোঁজা আমরা আসলে বন্ধ করতে চাই। আমরা দিন দিন বাংলাদেশকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, আমরা বলি যে আমরা উন্নয়নশীল দেশের কাতারে চলে যাচ্ছি, আমরা বলি বাংলাদেশ কতটা উন্নতির পথে ধাবিত হচ্ছে, আমরা এরকম অহংকার করে বলতে চাই যে আমাদের দেশের নারীরা কতটা স্বাধীন, আমাদের দেশের নারীরা কতটা আসলে এই স্বাধীনতা ভোগ করতে পারছে, আমরা রাস্তাঘাটে একটু নিরাপদে চলাফেরা করতে চাই, সেই প্রত্যাশাগুলো একটু চাই। আমরা জনগণের প্রতিও, দর্শকদের প্রতিও এই আবেদনটুকু থাকবে যে আপনার ঘরে যে মেয়েটি আছে তাকে সেই স্বাধীনতাটুকু দিন, তাকে সেই স্বাধীনতার স্বাদটুকু দিন, তাকে সেই সাহসটুকু দিন যে তোমার ডানা কেটে ফেলা হবে না, তুমি চাইলে উঠতে পারো।
এবং আমরা তোমার সাথে আছি, সেই প্রত্যাশা নিয়ে তারা বড় হোক। তারা আসলে সমাজের এখন যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি সেই নিরাপত্তাহীনতাটিকে আসলে দেখতে চায় না। সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখান থেকে শেষ করছি। দর্শক, আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকার জন্য নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি এখান থেকে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।